গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। আজ অষ্টম পর্ব। কয়দিন খুব বর্ষা চলিতেছিল। অন্নদারায়ের চণ্ডীমণ্ডপে সন্ধ্যাবেলায় মজলিস বসে। সেদিন সেখানে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু হইয়া পুরীর কোন মন্দিরের মাথায় 5 মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায়ই পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্ন শৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি। আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছা ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া কাহারও বাড়ি যাইতে মন সরিতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছিল। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভৃগু সংহিতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও, শুধু জন্মরাশিটা গিয়ে দিয়ে দাও। তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। তুমি মিলিয়ে নাও। গ্রহ ও রাশিচক্রের যত রকম হয় তার সব দেওয়া আছে কিনা, মায় তোমার পূর্বজন্ম পর্যন্ত। সকলে সাগ্রহে শুনিতেছিলেন, কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, ওঠা যাক, এরপর যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা? একটা বড় ঝটকা টটকা না হলে বাঁচি, গতিক বড় খারাপ। চলো সব। বৃষ্টির বিরাম নাই। একটু থামে, আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাঁটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোট 5টা টাকা পাঠাইয়াছিল। তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞাসা করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুঁটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল। জিজ্ঞেস করে এসো দিদি পুঁটিকে, কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো, আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়দের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরের চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়দের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে, আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়ি আসিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উফ, কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে, ওই ওদের ডোবার জামতলা থেকে। এই এতটা 1 হাঁটু জল, যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভেতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো। ভরণ না, কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি যাই নিয়ে। এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন তো এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন না প্রকাশ করে, সর্বজয়া এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া। খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোঁ শোঁ বাঁশবনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই। মাঝে মাঝে আগেকার চেয়ে অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হু হু উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে।
দূর আকাশের কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোন কৌশলী সেনানায়কের চালনায় জলস্থল আকাশ একেবারে ছাইয়া ফেলিয়া বিরাট দৈত্য সৈন্য বাহিনীর পর বাহিনী, অক্ষৌহিনীর পর অক্ষৌহিনী, অদৃশ্য রথী মহারথীদের নায়কত্বে ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অত্যুগ্র দেববজ্র আগুন উড়াইয়া চক্ষের নিমেষে বিশাল কৃষ্ণ চমুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাঁড়িয়া ওই ছিন্ন ভিন্ন করিয়া দিতেছে। ওই আবার কোথা হইতে রক্ত বীজের বংশ করাল কৃষ্ণ ছায়ায় পৃথিবীর অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়, দিন রাত শোঁ শোঁ শব্দ, নদীর জল বাড়ে, কত ঘর দোর কত জায়গায় যে পড়িয়া গেল, নদী নালা জলে ভাসিয়া গিয়াছে, গরু বাছুর গাছের তলে বাঁশবনে বাড়ির ছাঁচতলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারা বর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, দুটোখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি দুটি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেব এখন, রাঁধবো কেমন করে? দেখছিস নে কিরকম সেঁওটা করেছে, উনুনের মধ্যে এক উনুন জল যে। পরে এসে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় কানে হেঁটে দেখি বেড়াচ্ছে। বনের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে, বরজবোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বা তো, মা কি ভালো করে খুঁজেছে, খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে, কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই একপাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্তর আসে নীরেন বাবাজির, কি জানি তা হতে কি আর পারে না? নীরেন তো পছন্দই করে গিয়েছে, কি জানি কি হলো অদেষ্টে। না, সেসব কি আর আমার অদেষ্টে হবে? তুমিও যেমন, তাহলে আর ভাবনা ছিল কি? ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে, ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। হাসিয়া বলে, মা। কি? সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ের বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদেষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনে। ঘি না, সন্দেশ না, কিনা শুধু দুটো ভাত। আবার ভাবে,
এই ভাঙা ঘর, টানাটানির সংসার। অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তাহার পর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্দিপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বৎসর এইরকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুজ্জে বাগানের কাছে বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিয়াছিল। অপু বলে, কত বড় নৌকা মা? মস্ত। ওই যে খোট্টাদের চুনের নৌকো, সাজি মাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখিস তো, অত বড়। দুর্গা হঠাৎ জিজ্ঞাসা করে, মা, তুমি চারগুছির বিনুনি করতে জানো? অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটো ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু একটা ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো, কোনো পত্তরও আসে না। টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 105 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে একদিন আসবো। এখন নতুন আছে না ঠাকরুন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, তখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধুয়ে তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি আর ধান শুকোয় মা ঠাকরুন? খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাটা খানেক আজ দিয়ে যাবি? একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্যে বাজার থেকে চাল আনাবার লোক পাচ্ছি নে রে। টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকরুন? সে যে বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একইভাবে আছে। ঔষধ নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, আর বিস্কুট। বৈকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণ মুখর নির্জন, জলে থই থই, হু হু পুবে হাওয়া বওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাঁট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড়, গোঁজা ভাঙা কবাটের আড়ালের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে
বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু এক টানা হুস হুস জলের শব্দ। ক্রুদ্ধ দৈত্যের মতো গর্জমান এক টানা গোঁ গোঁ রবে ঝড়ের দমকা বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোঠাখানা এক একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলে মেয়ে লইয়া নিঃসহায় মনে মনে বলে, ঠাকুর, আমি মরি তাতে ক্ষতি নেই, এদের কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে তবে দালানের দেওয়ালটা বোধহয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পাঞ্চালার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। সেই যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল। মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গোঁ গোঁ শব্দ। অনেক রাত্রে ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল। উপায়? একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতিক বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টি ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। হু হু একটানা হাওয়ায় বৃষ্টি পতনের ঝড়ের শব্দ ঢাকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘে আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছুই শোনা যায় না। এই হিংস্র অন্ধকার, এই ক্রূর ঝটিকাময়ী রজনীর আত্মা যেন প্রলয়দেবের দূতরূপে ভীম ভৈরব বেগে সৃষ্টি গ্রাস করিতে ছুটিয়া আসিতেছে। অন্ধকারে রাত্রে গাছপালায় আকাশে মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ উঠিতেছে। সু সু। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বগ্রাসী দূতটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় করিতেছে। সু। এবং শেষের অংশটায় পৃথিবীর উচ্চ নীচ তাবৎ বায়ুস্তর আলোড়ন মন্থন করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সমস্ত আসুরিকতার বলে সর্বজয়াদের জীর্ণ কোঠাটার পেছনে ধাক্কা দিতেছে। কোঠা দুলিয়া দুলিয়া উঠিতেছে। আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা, বিশৃঙ্খলতা, ভ্রম ভ্রান্তি নাই। যেন দৃঢ় অভ্যস্ত প্রণালীবদ্ধ ভাবের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেওয়ার ভার সে লইয়াছে। যুগে যুগে এরকম কত হাস্যমুখী সৃষ্টিকে বিধ্বস্ত করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়া আসিয়াছে সেই মহাশক্তিমান ধ্বংসদূত। এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা উন্মত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দৌড় বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এমন কিছু একটা ঘরে ঢোকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মাগো! জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, অপু, ওঠ তো, জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না। আবার ডাকে, অপু, শুনছিস? ও অপু, ওঠ দেখি। দুর্গাকে বলে, পাশ ফিরে শো তো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল।
বাঁশবাগানের দিকটা ফাঁকা দেখাইতেছে, রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরানো কোঠাটা। কে আছে, কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখন ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দোরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বড়ঠাকুরকে ডাকো দেখি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বরটা বড্ড বেশি, তার উপর কাল রাত্রে কিরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড়ঠাকুরকে। তাহার বিশ্বস্ত কেশ ও রাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাত্রের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিত পিষ্ট মথিত করিয়া দিয়া আকাশপথে অন্তর্হিত হইয়াছে। ভাঙা গাছের ডাল, পাতা, চালের খড়, কাঁচা বাঁশ পাতা, বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া গিয়াছে। ঝড়ের বাঁশ নুইয়া পথ আটকাইয়া রহিয়াছে। ফণি বলিলেন, দেখেছেন বাবা কাণ্ডখানা? সেই নবাবগঞ্জের পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছটার পাতা উড়িয়ে এনেছে। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশপাতার ভিতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠামশায়। নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি, শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সাড়া শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাত্রে ভেসে গিয়েছে। তা বৌমার লজ্জার কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। হরিটারও কাণ্ডজ্ঞান আর কোনোদিন হলো না এই জীবনে। এই অবস্থায় এইরকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে কি যে করছে তাও জানি নে। চিরকালটা ওর সমান গেল। তাহার স্ত্রী বলিলেন, ঘর সারাবে কি? খাবার নেই ঘরে, নইলে কি এরকম আতান্তরে ফেলে কেউ বিদেশে যায়? আহা, রোগা মেয়েটা কাল সারা রাত ভিজেছে। একটু জল গরম করতে দাও, ওই জানলাটা খুলে দাও তো ফণি। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই। জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপট্টি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল। আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব।
ঠোঁট নাড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেকদিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানলার বাইরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি ধরে। সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রীর উত্তেজিত সুর তাহার কানে গেল। ওগো, এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছেন, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? এই সরো, সব সরো দেখি। আহা, কি সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্টফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘরায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়াড়ি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তাহার পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। গোয়াড়িতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরের উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করার কার্য প্রায়ই জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল। অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহা বিপদে। অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই। খড়ে বাজারের যে হোটেলটিতে ছিল, পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা।
অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে, প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিতে এক একদিন এমন ধরনের স্ত্রী লোকের যাতায়াত দেখা যাইতে লাগিল, যাহাদের ঠিক হরিমন্দির দর্শন প্রার্থিনী ভদ্রমহিলা বলিয়া মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায়ই এরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোড়ে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুঁটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিয়াছিল। গোলার অধিকারী একটি টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া খায়। খাবার গলা দিয়ে যেন নামে না। মাত্র দিন দশকের সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। আজ প্রায় 2 মাসের উপর হইয়া গেল। এ পর্যন্ত একটি পয়সাও সে পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড্ড ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে, তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলা গোছা করা থাকে। কোন বই বাবার বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টাপাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ পড়ে। কুচুনি পাড়ার শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দেও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে এসে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বইখানা এনো কিন্তু বাবা, এবার অবশ্যই এনো কিন্তু। দুর্গার উঁচু নজর নাই। সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও একখানা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা। কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীন ভাবে এক স্থানে দাঁড়াইল। রাস্তার ওপারে একখানা লাল ইটের লোহার ফটকওয়ালা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা। একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আজ্ঞে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডীপাঠ টাঠ করি, তাছাড়া ভাগবত কি গীতা পাঠ। প্রৌঢ় ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই তাহার সময় অত্যন্ত মূল্যবান
বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানাইয়া দিবার ভাবে বলিলেন, না না না, এখানে ওসব কিছু এখন সুবিধে হবে না, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়াভাবে বলিল, আগে নতুন শহরে এসেছি, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরে কেবলই। প্রৌঢ় ভদ্রলোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়ার তাকিয়াটা উঠাইয়া একটা কি তুলিয়া লইয়া হরিহরের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিলেন, এই নিন, যান, এখন কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হোক, সেইটাই অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এরূপ সে বহু স্থানে লইয়াছেও, কিন্তু সে বিনীতভাবে বলিল, আগে ও আপনি রাখুন, আমি এমনি কারুর কাছে নিই নে, আমি শাস্ত্র পাঠটাঠ করি, তাছাড়া কারুর কাছে। আচ্ছা থাক। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়াড়িতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতেও 5টি টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ। নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষের সরস সবুজ লতা পাতায় পথিকের চরণভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশ ফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একদল শান্তিপুরের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁট ক্রয় করিতে কলিকাতায় গিয়াছিল। চূর্ণীঘাটের খেয়ার নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লালপাড় কাপড় পরিতে বড় ভালোবাসে। তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড়, ভালো দেখিয়া আলতা কয়েক পাতা কিনিল। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালীর টুকটাক দু একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কারো সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উফ, দেখো কাণ্ডখানা, বাঁশ ঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকা কাটবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে বলিল, ওমা দুর্গা, অপু। তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুঁটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিতেছে। এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুঁটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল, কই,
অপু দুগ্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল। ওগো দুগ্গা কি আর আছে গো, মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো, এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এই কয়দিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না, সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পোটো চালচিত্র করে, মালাকার সাজ যোগায়। বারাসে মধুখালীর দ হইতে বাউরিয়া রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আশমালির দিনু সানাইদার অন্য অন্য বছরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা। নব্য ধান্যগুচ্ছের নব আগন্তুক শেফালি দলের হিমালয়ের পার হইতে উড়িয়া আসা পথিক পাখি শ্যামার শিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা অগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়ে কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশে সজ্জিত হাসিমুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল সতু ও তাহার ভাই কেমন কমলানেবু রঙের জামা গায়ে দিয়াছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্য চুল বাঁধিয়া রানু দিদিকে যা মানাইয়াছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী খোঁপায় রজনীগন্ধা ফুল গুঁজিয়া আর ৫-৬টি মেয়ের সঙ্গে পূজার দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে ও হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না, বোধহয় অন্য জায়গা হইতে উহাদের বাড়িতে পূজার সময় আসিয়া থাকিবে। শহরের মেয়ে বোধহয়, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু একদৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে, বড় সামিয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না? বা তোমাদের যা কাজকর্ম, দেখো এখন এরপর মজাটা, তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা ৫টায়? দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এ গ্রাম হইতে উঠিয়া যাইবার জন্য তাগিদ দিয়া আসিতেছিল। হরিহর নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানেই কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়াই দিয়াছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন এবং নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাটিতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতায় স্কুলে পড়ে, গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স 14, সুনীলের বয়স 8 বছর। সুনীল দেখিতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। তাহা হইলেও বরাবর ইহারা লাহোরে কাটাইয়াছে। নীলমণি রায় সেখানে কমিশারিয়েটে চাকরি করিতেন, সেখানেই ইহাদের জন্ম, সেখানেই লালিত পালিত। কাজেই পশ্চিম প্রদেশ সুলভ নিটোল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা করিয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক, এ কথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাইবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিতেছেন,
তিনি ও তাহার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতেই তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনিই হটিয়া আসিতে বাধ্য হইল। কথায় ব্যবহারে কাজে খুঁটিনাটি সব ব্যাপারেই তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমেই তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহারা অবস্থাপন্ন ঘর। ছেলে মেয়ে সর্বদা ফিটফাট সাজিয়া থাকে, কাপড় এতটুকু ময়লা হইতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো, অতসীর গলায় হার, গায়ে সোনার চুড়ি, কানে সোনার দুল, একপ্রস্থ চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের ওপর সব বিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারের চালচলন হইতে উহাদের ব্যাপারের বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গেই বড় একটা মিশিতে দেন না, অপুর সঙ্গেও নয়। পাছে পাড়াগাঁয়ের এইসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় দুখানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়েছেন। রান্না বান্না খাওয়া দাওয়াও ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যেই গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় দিন 10 বাড়িতে রহিল। সুরেশ অপুরী সমবয়সী, ইংরাজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলে শরীরটা বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপুর অপেক্ষা 1 বৎসর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বৎসরের ছেলের মতো দেখায়। সুরেশও এ পাড়ার ছেলের সঙ্গে বড় একটা মেশে না। ও পাড়ায় গাঙ্গুলি বাড়ির রমানাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়িতে রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়। গ্রামের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধহয় বিবেচনা করে না। যে পোড়ো ভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হইয়া অবধি দেখিতেছে, সেই ভিটার লোক ইহারা। সে হিসাবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে। ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেক দিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চাল চলন, কথাবার্তার ধরন, এমনকি সে যেন প্রতি পদেই দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরো ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনো পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাইতলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলতো ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ, ডেসিমাল, ফ্র্যাকশন করতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহার সেই টিনের বাক্সটাতে বুঝি কম বই আছে? একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এই সব। সে ওই সব বই পড়িয়াছে, অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায়ই এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাহাকে মানুষ করিয়া তুলিতে হইবে, এই বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই, দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দিবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব বেশি লেখাপড়া জানে না,
তবুও যতক্ষণ সে বাড়িতে থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা পড়ায় ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাইবার জন্য নিজে একখানা শুভঙ্করীর সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতেই মনে করে ছেলের জ্ঞান হইবে সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসীর গ্রাহক। অনেক দিনের পুরানো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এই জন্য হরিহর সেগুলিকে সযত্নে বান্ডিলে বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়াছে। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের জন্য এত আদরের জিনিসটা যোগাইতে না পারিয়া তাহার বুকের ভেতর বেদনায় টনটন করে। অপু তবুও পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনা করা জাদুকরের গল্প, আরও কত কথা। কিন্তু স্কুলের লেখাপড়া তাহার কিছুই হয় নাই। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নামও শোনে নাই। ইংরাজির দৌড় ফার্স্ট বুকের গোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়া গাঁয়ের মেয়ে। ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এ উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখনো স্কুলের মুখ দেখে নাই। তাহাদের যেসব শিষ্যবাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দীনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বড় বউ সকলেই মত প্রকাশ করিয়াছেন যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দীনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ, সরল, সুশ্রী এই ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এটাই চায়। অপুকে সকলেই ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বর্তমানে তাহার সবচেয়ে উচ্চ আশা। সেই গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা তার নাই। এই যদি ঘটে তাহা হইলেই শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠায় পায়। একদিন এ কথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাইবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা দিয়ে নিয়ে গায়ের পুজোটায় হাত দিতে পারবে। ওর আমার তাহলে ভাব নাকি, 8-10 ঘর শিষ্যবাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছে গাঙ্গুলি বাড়ির পুজোটা বাঁধা হয়ে যায় তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া তাহার জ্যাঠতুতো ভাই পাটনার বড় উকিল তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পসারওয়ালা উকিল। এখন হইতেই তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়িতে ছেলেকে রাখিতে যাইবেন কেন ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাউ হাউ না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোন একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যে জেঠিমা আমার জুতো নেই, আমায় একজোড়া জুতো দাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না, বড় লোক ওরা, চাইলে ওরা হয়তো ভালো জুতো দেবে। এখন দেখিসনি যেমন ওই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওই রকমই লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তাই এতে আবার লজ্জা কি? আপনার জন, বলিস না, তাতে কি? আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারি না জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করিয়া বলিল,
তা পারবে কেন? তোমার যত বিদ্যিত ঘরের কোণে, খালি পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ। আজ 2 বছর পায়ে নেই জুতো, সে ভালো? বড় লোক, চাইলে হয়তো দিয়ে দিত কিনে। তা তোমার মুখ দিয়ে বাক্যি বেরুবে না? মুখ চোরার রাজা। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে আগে কত আসতিস, আজকাল আসিস নে কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানী অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস। আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার যোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করাইয়া রাখিয়া নিজে গিয়া তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদি কি সুন্দর দেখিতে হইয়াছে আজকাল। রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়েকে সে দেখে নাই। অতসিদি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাহা ছাড়া অপু জানে, এ গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন অন্য কোনো মেয়েরই নয়। দিদির পরই যদি সে কাহাকেও ভালোবাসে তো সে রানুদি। রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের ওই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে সতুদা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে, পড়েই দিয়ে যাব। রানী বলিল, কোন বই? আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দি, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে ওই বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ সেই বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি? আর তুমি বুড়ো ছেলে, পারো না, আর ও যাবে? যাও, তোমার ওই বই দিতে হবে না, আমি বাবার কাছ থেকে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ ওই বইগুলার ওপর তাহার বড় লোভ। এগুলি পড়িবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। দু একখানা একটু আদ্রু পড়িয়াছেও, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না। নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাঁশ বনের ছায়ায় কতকগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার ওপর উপুড় হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনের যোগিনী নাটক, দস্যু দুহিতা, প্রেম পরিণাম বা অমৃতে গরল, গোপেশ্বরের গুপ্তকথা, সে কত নাম করিবে। এক একখানি করিয়া সে ধরে, শেষ না করিয়া আর ছাড়িতে পারে না। চোখ টাটাইয়া ওঠে, রগ টিপ টিপ করে। পুকুর ধারে নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পাটা শ্যাওলার দামে নামিয়া আসে, তাহার খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেলা গেল। কি গল্প? সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদ যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দী করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবিতালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে, আর কেন? ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, রে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনো চিনিস নাই? এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম পদাঘাতে কারাগারের জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন
একজন জটাজুটোধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রোষ কষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হইয়া ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলুর জলে পুনর্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার প্রতীক্ষা করিয়া আছে। গ্রন্থকারের লিপি কৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনর্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এইবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায়ে তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকাইয়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট ভাবে, আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে। মাথার উপর বাঁশঝাড়ে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি ওপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এইরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প। বাড়ি আসিলে তাহার মা বকে, এমন হাবলা ছেলেও তুই, পরের মাছ চৌকি দিস গিয়ে সেই একলা বনের মধ্যে বসে একখানা বই পড়বার লোভে। আচ্ছা বোকা পেয়েছে তোকে। কিন্তু বোকা অপুর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উই ঢিপি বৈঁচিবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ার দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। জেলেরা নদীর উপর বসিয়া আহত নরেনে শুশ্রূষা করিতেছে। ঔরঙ্গজেবের দরবারে নিজেকে 5000 মনসবদারের মধ্যে স্থান পাইতে দেখিয়া শিবাজী রাগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজী 5000? একবার পুনায় যাও তো, শিবাজীর ফৌজে কত 5000 মনসবদার আছে গনিয়া আসিবে। রাজবাড়ার মরুপর্বতে, দিল্লি আগ্রার রংমহালে, শীষমহালে ওড়না পেশোয়াজ পরা সুন্দরী দলের সঙ্গে তাহার সারা দিনমান কাটে। এ কোন জগৎ যেখানে শুধু জ্যোৎস্না, তরোয়াল খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহিরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চড়িয়া ঊষর উপত্যকা ও ভুট্টা ক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটের পার্বত্য বর্তের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ালের রণক্ষেত্রের 12 সহস্র রাজপুতের হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে। বহুদিন পরেও প্রাচীন যোদ্ধাগণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পৌত্র পৌত্রীগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটি বর্ষা আসিল। অপু এই গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায়, লতা পাতার নিবিড়তায়, ভিজা মাটির গন্ধে মানুষ হইয়াছে। তবুও সে জানে রাজপুতানার ভিল প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রত্যেকটি স্থান, নাহারা মগরোর অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়াই চেনে। পর্বত হইতে অবতরণশীল শস্ত্রপাণি তেজ সিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেকদিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বীপ্রহরের সময় একটি রমণীকণ্ঠ নিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত, কোনো বিশ্রাম শূন্যা উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসে। কমল মীর
সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভীল প্রদেশ, বীর বালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজবাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দেবী মিবার লক্ষ্মীর অলক্ত রক্ত পদচিহ্ন আঁকা রহিয়াছে বুনাস ও বরী নদীর তটভূমির শিলাখণ্ডে, ঝর্নার উপল রাশির ওপরে, বাজরা ও জওয়ার ক্ষেত ও মৌল বনে। চিতর রক্ষা হইল না। রানা অমর সিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বছর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উইঢিপি, বৈচিবন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল। উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরে কাগজ না বাবা? সেদিন রামকবচ লিখিয়া বেহারি ঘোষের শাশুড়ির নিকট যে 3টি টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে 2 টাকা খবরে কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইত না। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলিল। বলিল, হাঁ, খবরে কাগজ বটে। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব। যাহার জন্য বৎসরখানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপের ডাকবাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়াছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটিয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রকাশ মোটেই বেশি হইত না। অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরুল। খুব সময় আমাদের কাগজটা এসেছে না বাবা? তবুও তাহার মনে দুঃখ থাকিয়া যায় যে গত বছর কাগজখানা হঠাৎ বন্ধ করিয়া দেওয়াতে জাপানি মাকড়সা সুরের গল্পটার শেষ ভাগ তাহার পড়া হয় নাই। রাইকো রাজসভায় যাওয়ার পর তাহার যে কি ঘটিল তাহা সে জানিতেই পারিল না। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে একটা রাঙা খাতাখানায় কি সব লিখেছিস। আমার নাম রয়েছে আর দেবী সিংহ না কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? আমায় কিন্তু গল্প পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। দিবি তো? অতসী বলছিল তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকে দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতা লেখে। মাকে বলে, আর একটা পলা তেল দাও না মা, এইটুকু লিখে রাখি আজ। তাহার মা বলে, আজ রাত্রিরে আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে? এইখানে রাঁধছি, এই আলোতে বসে পড়। অপু ঝগড়া করে। মা বকে, এ ছেলের রাত্রির হলে যত লেখাপড়ার চাড়, সারাদিন চুলের টিকিটি দেখবার জো নেই, সকালে করিস কি? যা, তেল দেব না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতাখানা আনিয়া বসে। সর্বজয়া ভাবে, অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব। এই ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে। আসছে বছর পৈতেটা দিয়ে নি, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাঁধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতাটা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস?
অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলিল, ও অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু? ইস, এসব বই দেখে লেখা। অপু প্রতিবাদের সুরে বলিল, বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞেস করো দেখি অতসীদি, ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে গল্প বলি নে বুঝি। রানী বলিল, না ভাই, ও লিখেছে আমি জানি, ও ওই রকম লেখে। খাসা যাত্রার পালা লিখেছিল খাতাতে, আমাকে পড়ে শোনালে। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। অপু এবার একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে এখন। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা কিরূপে হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি, বিশেষ করিয়া অতসীদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়াছে। তাহার বাবা বাড়িতে নাই। সকালে উঠিয়া সে তাহাদের গ্রামের আর সকলের সঙ্গে পাশের গ্রামে আদ্য শ্রাদ্ধের নিমন্ত্রণে গেল। সুনীল গেল তাহার সঙ্গে। নানা গ্রামের ফলারে বামুনের দল ৫-৬ ক্রোশ দূর হইতেও হাঁটিয়া আসিয়াছে। এক এক ব্যক্তি ৫-৬টি করিয়া ছেলে মেয়ে সঙ্গে করিয়া আনিয়াছে। সকলকে সুবিধামতো স্থানে বসাইতে গিয়া একটা দাঙ্গা বাঁধিবার উপক্রম। প্রত্যেকের পাতে ৪খানি করিয়া লুচি দিয়া যাইবার পর পরিবেশনকারীরা বেগুন ভাজা পরিবেশন করিতে আসিয়া দেখিল কাহারও পাতে লুচি নাই। সকলেই পার্শ্ববর্তী চাদরে বা গামছায় লুচি তুলিয়া বসিয়া আছে। ছোট ছোট ছেলে অত শত না বুঝিয়া পাতের লুচি ছিঁড়িতে যাইতেছে। তাহার বাপ বিশ্বেশ্বর ভট্টাচ ছোঁ মারিয়া ছেলের পাত হইতে লুচি উঠাইয়া পাশের চাদরে রাখিয়া বলিল, ওগুলো রেখে দাও না, আবার এক্ষুনি দেবে, খেও এখন। তাহার পর খানিকক্ষণ ধরিয়া ভীষণ শোরগোল হইতে লাগিল। লুচির ধামাটা এ সারিতে, কুমড়োটা যে আমার পাতে একেবারেই, ওহে গরম গরম দেখে, মশাই কি দিলেন, হাত দিয়ে দেখুন দেখি, স্রেফ কাঁচা ময়দা, ইত্যাদি। ছাঁদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ। কে একজন চিৎকার করিয়া বলিতে লাগিল, তাহলে সেখানে ভদ্রলোকেদের নেমন্তন্ন করতে নেই, ৫ গন্ডা লুচি একেবারে ধরা বাঁধা ছাঁদার রেট, বল্লাল সেনের আমল থেকে বাঁধা রয়েছে, চাইনে তোমার ছাঁদা। কন্দপ্য মজুমদার এমন জায়গায় কখনো। কর্মকর্তা হাতে পায়ে ধরিয়া কন্দর্প মজুমদারকে প্রসন্ন করিলেন। অপুও এক মুটলি ছাঁদা বহিয়া আনিল। সর্বজয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, ও মা, এ যে কত এনেছিস, দেখি খোল দেখি, লুচি, পান্তুয়া, গজা, কত রে, ঢেকে রেখে দি, সকালবেলা খেও এখন। অপু বলিল, তোমায়ও কিন্তু মা খেতে হবে, তোমার জন্যে আমি চেয়ে ২ বার করে পান্তুয়া নিয়েছি। সর্বজয়া বলিল, হ্যাঁ রে, তুই বললি নাকি আমার মা খাবে, দাও, তুই তো একটা হাবলা ছেলে। অপু ঘাড় ও হাত নাড়িয়া বলিল, হ্যাঁ তাই বুঝি আমি বলি, এমন করে বললাম তারা ভাবল আমি খাব। সর্বজয়া খুশির সহিত পুঁটুলিটা তুলিয়া ঘরে লইয়া গেল। খানিকক্ষণ পরে অপু সুনীলদের বাড়িতে গেল। উহাদের ঘরের রোয়াকে পা দিয়াই শুনিল সুনীলের মা সুনীলকে বলিতেছেন, ওসব কেন বই আনলি বাড়িতে, কে আনতে বলেছে তোকে? সুনীলও সকলে দেখা দেখি ছাঁদা বাঁধিয়াছিল। বলিল, কেন মা, সবাই তো নিলে, অপুও তো এনেছে। সুনীলের মা বলিলেন, অপু আনবে না কেন, ও তো ফলারে বামুনের ছেলে, ও এরপরে ঠাকুর পুজো করে আর ছ্যাঁদা বেঁধে বেড়াবে, এই ওদের ধারা। ওর মাটাও অমনি হ্যাংলা, এই জন্যে আমি তখন তোমাদের নিয়ে এই গায়ে আসতে চাইনি, কুসঙ্গে পড়ে যত কুশিক্ষে হচ্ছে। যা, ওসব অপুকে ডেকে দিয়ে আয়, যা, না হয় ফেলে দিয়ে আয় গিয়ে। নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন খেলি, ছোট লোকদের মতো ওসব বেঁধে আনবার দরকার কি? অপু ভয় পাইয়া আর সুনীলের ঘরে ঢুকিল না। বাড়ি ফিরিতে ফিরিতে ভাবিল, যাহা তাহার মা পাইয়া এত খুশি হইল, জ্যাঠাইমা তাহা দেখিয়াই এত রাগিল কেন? খাবারগুলো কি ঢেলা মাটি নাকি যে সেগুলো ফেলিয়া দিতে হইবে? তাহার মা হ্যাংলা, সে ফলারে বামুনের ছেলে। বারে, জেঠিমা যেন অনেক পান্তুয়া গজা খাইয়াছে, তাহার মা তো ওসব কিছুই খাইতে পায় না।
আর সেই বা নিজে এখন কদিন খাইয়াছে। সুনীলের কাছে যাহা অন্যায়, তাহার কাছে সেটা কেমন করিয়া অন্যায় হইতে পারে? লেখাপড়া বড় একটা তাহার হয় না, সে এইসবই করিয়া বেড়ায়। ফলার খাওয়া, ছাদা বাঁধা, বাপের সঙ্গে শিষ্য বাড়ি যাওয়া, মাছ ধরা। সেই ছোট্ট ছেলে পটু জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়া যে সেবার মার খাইয়াছিল, সে এসব বিষয়ে অপুর সঙ্গী। আজকাল সে আরও বড় হইয়াছে, মাথাতে লম্বা হইয়াছে, সব সময় অপুদার সঙ্গে সঙ্গে ঘোরে। ও পাড়া হইতে এ পাড়ায় আসে শুধু অপুদার সঙ্গে খেলিতে, আর কাহারও সঙ্গে সে বড় একটা মেশে না। তাহাকে বাঁচাইতে গিয়া অপুদা যে জেলের ছেলেদের হাতে মার খাইয়াছিল, সে কথা সে এখনো ভোলে নাই। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাটা খালের মুখে ছিপ দিয়ে খুব মাছ ওঠে। প্রায়ই সে এইখানটিতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন। দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ। দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায় উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ, বন, নদীর কি মোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। মাছ হোক বা না হোক, যতই ঘন বৈকালের ছায়া মাঠের ধারের খেজুর ঝোপের ডাঁসা খেজুরের গন্ধে ভরপুর হইয়া ওঠে, স্নিগ্ধ বাতাসে চারিধার হইতে বউ কথা কও, পাপিয়ার ডাক ভাসিয়া আসে, ডালে ডালে অভ্র আবির ছড়াইয়া সূর্যদেব সোনাডাঙ্গার মাঠের সেই ঠ্যাঙাড়ে বটগাছটার আড়ালে হেলিয়া পড়েন, নদীর জল কালো হইয়া যায়, গাং শালিকের দল কলরব করিতে করিতে বাসায় ফেরে, তখনই তাহার মন বিভোর হইয়া ওঠে। পুলক ভরা চোখে চারিদিকে চাহিয়া দেখে। মনে হয় মাছ না পাওয়া গেলেও রোজ রোজ সে এইখানটিতে আসিয়া বসিবে, ঠিক এই বড় ছাতিম গাছটির তলাতে। মাছ প্রায়ই হয় না। স্বরের ফাতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দীপশিখার মতো অটল। এক স্থানে এতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায় ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে। ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঠুকরাইতেছে। ছিপ তুলিয়া বলে, দূর, ঝেয়া মাছের ঝাঁক লেগেছে, এখানে কিচ্ছু হবে না। পরে সেখান হইতে ছিপ তুলিয়া একটু দূরে শ্যাওলা দামের পাশে গিয়া সে আবার টোপ ফেলে। জলটার গভীর কালো রঙে মনে হয় বড় বড় রুই কাতলা এখনই টোপ গেলে আর কি। ভ্রম ঘুচিতে বেশি দেরি হয় না, স্বরের ফাতনা নির্বিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হয়। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে, ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরাজি বই ও তাহার অর্থপুস্তক চাহিয়া লহিয়াছে। ইংরাজি সে বুঝিতে পারে না, অর্থপুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরাজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলি গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনি সব গল্প। যে দুটি ইংরেজ বালক বালিকা সমুদ্র তীরের শৈলগাত্রে গাংচিলের বাসা হইতে ডিম সংগ্রহ করিয়া গিয়া বিপদগ্রস্ত হইয়াছিল, যে সাহসিনী বালিকা প্রাস্কোভিয়া লপুলভ নির্বাসিত পিতার নির্বাসন দণ্ড প্রত্যাহার করিবার আশায় জনহীন তুষারাবৃত প্রান্তরের পথে সুদূর সাইবেরিয়া হইতে একা একা আসিয়াছিল, তাহাদের যেন সে দেখিলেই চিনিতে পারে। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া
তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। সুরেশকে গিয়া জিজ্ঞেস করে, সুরেশদা, এই গল্পটা জানো তুমি? বড় করে বলো না। সুরেশ বলে, ও জুটফেনের যুদ্ধের কথা। অপু অবাক হইয়া বলে, কি সুরেশদা, জুটফেন কোথায় এসে? সুরেশ এইটুকুর বেশি আর বলিতে পারে না। শুনছিলেন পথের পাঁচালী, অষ্টম পর্ব। আশা করি পর্বটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলি শোনার জন্য এবং এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্পের অডিও বুক শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের পর্বে। নমস্কার।